সবাই তো এখন মিউটে আছে, মানে কোনো মানে কথা তো বলতেছেন না, তাই না? না। ও আচ্ছা, ঠিক আছে। কেন বলেন তো? আমি ভাবছি কি আবারও নেট প্রবলেম দিল কিনা, মানে আপনারটা মাইক্রোফোনটা মিউট নাই তো ভাবলাম কথা বলতেছেন না, আমি শুনতে পারতেছি না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা। আমার ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে। ভাইয়া আমারটা কি দেখাবো? হ্যাঁ, আসেন। আরো ভালো হইতে হবে, মানে আরো নিট অ্যান্ড ক্লিন হইতে হবে। ঠিক আছে সালমান ফার্সি, আরো নিট অ্যান্ড ক্লিন ডিজাইন হইতে হবে। ভাইয়া ওখানে আপনার হলো মানে ক্লায়েন্টে দুইটা কালার দিয়ে দিচ্ছে আপনার, হুম। কন্টেস্টে এরকম আমি মানে জাস্ট ধারণা নিয়ে করছি, মানে ক্লায়েন্টে আপনার গোল্ডেন এবং রয়্যাল ব্লুটাই দিতে বলছিল আচ্ছা, তার রয়্যাল ব্লু হলে আপনার আরো ডার্ক ব্লু যাবে, ফন্টে কাজ আরো করতে দারুণ। হবে। হুম। ফন্টে আর এবং মূলত এটা হলো রিয়েল এস্টেট, আপনার হলো যে ওনারা ডেভেলপমেন্ট করবে, ডিজাইন করবে, রিয়েল এস্টেট আছে, কমার্শিয়াল সবগুলো একসাথে। আচ্ছা, তো নিচের আপনি নিচে যে ডিজাইনটা করছেন ওইটাকে শেপ গুলাকে একটু সুন্দর করে ফুটিয়ে তোলেন এবং সার্কেলের ভিতরে আরো কিছু ইনগ্রেডিয়েন্ট নেন। হ্যাঁ, ভালো লাগবে। মেইন ওই কমার্শিয়াল কিছু জি। আচ্ছা ঠিক আছে। হুম। ভাইয়া, জি বলুন। ওই ওই দিন যে এই রয়্যাল ব্লু পরে গোল্ডেন যে কালার গুলো আছে, এগুলো যে ওই আমরা ওই দেখলাম, ওই বিভিন্ন ওই পেজে দেখলাম, মানে সাইট গুলো দেখলাম, হুম। তো ওইখানে ওইগুলোর যে কালার ছিল এগুলো কেমন মানে একটু পলিশ করা যেরকম থাকে না, খুব সুন্দর ওরকম দেখাচ্ছিল। ওই কালারটা কি আমরা এখান থেকে নিতে পারবো, ইলাস্ট্রেটর থেকে? হ্যাঁ, ওইখান থেকে আপনি, আমি তো দেখাইছি সেটা কিভাবে নিবেন। ওইখানে কোড দেওয়া আছে, আপনি কোডটাকে কপি করে এখানে বসাবেন। ও কালার কোডটা এখানে কপি করে বসালে হবে? হ্যাঁ। আচ্ছা। তো ঠিক আছে, আমি ইলাস্ট্রেটরে চলে যাই। আচ্ছা, তো শেপ বিল্ডার টুল দেখাইতে গেলে আমাদেরকে হচ্ছে প্যাথ ফাইন্ডারটাও বুঝতে হবে, যে প্যাথ ফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলটার মধ্যে তফাৎটা কি অ্যাকচুয়ালি। তো আমি প্রথমে একটু প্যাথ ফাইন্ডারে যাই, আগে দুইটা বক্স নিয়ে নিই। ওকে, এই যে আমার দুইটা বক্স। আমি যদি এখন প্যাথ ফাইন্ডার প্যাথ ফাইন্ডার প্যাথ ফাইন্ডার ইটস লেয়ার, ওকে, দেখেন প্যাথ ফাইন্ডার উপরে গুলো হচ্ছে শেপ মোডস এবং নিচে এগুলো প্যাথ ফাইন্ডার। প্রথম শেপটা খেয়াল করেন, সে কি করে দুইটা অবজেক্টকে একত্রিত করে ফেলে। আমি দুইটা অবজেক্টকে সিলেক্ট করলেন, তারপর ক্লিক করেন, সে দেখেন এখন একটা অবজেক্টে পরিণত হয়েছে। সহজ হিসাব। আপনি যদি পেন টুল দিয়ে কোনো শেপ তৈরি করেন, দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, দেখেন সে মাঝখানে যে অবজেক্টটুকু ছিল সেটাকে সে ডিলিট করে দিয়ে সে একা একাই একটা শেপে পরিণত হয়েছে। এখন ঠিক এই শেপটাকেই যদি আমি
দেখেন এখন কি করতেছে সে, কম্পাউন্ড শেপ নিচের শেপটাকে সে নাই করে দিবে। দেখেন খেয়াল করছেন, আবার কন্ট্রোল জেড দিয়ে দেখাই, নাই করে দিচ্ছে। ওকে ফাইন, এইখানে শেপ বলতে কিন্তু মাঝখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। এই শেপটা কি অ্যাকচুয়ালি ওর অর্ধেক, এবং এইটার ভিতরে যেটুকু ঢুকছে এইটুকু শেপ, সে শুধুমাত্র এইটুকুকে রাখবে। ক্লিয়ার? সেক্ষেত্রে ও শুধুমাত্র মাঝখানেরটুকু ডিলিট করে দিয়ে বাদ বাকি সবটুকু সে রাখবে। আমি চারটা জিনিসই আবার ভালো করে দেখাই। দেখেন একটা শেপে পরিণত হয়েছে, এটা এখন একটা শেপ। কন্ট্রোল জেড, যদি আমি এটাতে ক্লিক দিয়ে দেখেন, সে বাইরের সমস্ত শেপগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। খেয়াল করেন এই শেপটাকে এবং এই শেপটাকে, সাবস্ট্রাক্ট যে শেপগুলো সেইটাকে বাদ দিয়ে দিবে। ক্লিয়ার? আমি আবার কন্ট্রোল জেডে যাই। আচ্ছা, এখানে কি হয়েছে, এখানে মাঝখানে শেপ থাকা উচিত ছিল একটা, কারণ সেটা শুধু মাঝখানে শেপটাকে নেবে। এখানে সে শেপ পাচ্ছে দুইটা, তার মানে সে তিনটা অবজেক্টে কাজ করবে না। আপনি যদি এটাকে সরাই দেই, এখন সে এই শেপটাকে শুধুমাত্র সিলেক্ট করে রেখে দেবে। দেখেন খেয়াল করছেন? কিন্তু আমি যদি তিনটাতে দেই তাহলে সে ক্যাচ করতে পারতেছে না, কারণ এখানে এই একটা শেপ, এই একটা শেপ, সে দুইটাকে নিতে পারতেছে না। সে নিবে না, কারণ তাকে রিড করতে হচ্ছে দুইটা। আবার এইটাও কিন্তু তখন সেক্ষেত্রে কাজ করবে না। দেখছেন কাজ করে নাই। তাহলে আপনাকে এই দুটা কাজ করবে ম্যাক্সিমাম অবজেক্টের ক্ষেত্রে, কিন্তু এই দুটো আবার কাজ করবে দুইটা অবজেক্টের ক্ষেত্রে। আমি এইটাকে সরাই দিই। দেখেন কাজ করলো। খেয়াল করেন, এখন দেখেন অবজেক্টগুলো কিন্তু গ্রুপ হয়ে গেছে। আপনি কিন্তু এটাকে আনগ্রুপ করতে পারছেন, করে আবার সরাই ফেলতে পারছেন। তার মানে কি, সে দুইটা শেপকে একসাথে একটা কম্বাইন শেপে পরিণত করে, এবং পরে আপনি আবার ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারছেন। এটা তো শেপ মোডসটা আমার চলে গেল। আমি যদি এখন প্যাথ ফাইন্ডারে যাই, শেপ মোডস এবং প্যাথ ফাইন্ডার প্রায় কাছাকাছি কাজ করে, অলমোস্ট সেম। দেখেন আমি দুইটাকে সিলেক্ট করলাম, ডিভাইড, সে কি করতেছে, সে তিনটা অপশন, এখানে তিনটা অপশন ক্রিয়েট হয়েছে না, একটা দুইটা তিনটা অপশন ক্রিয়েট হয়েছে এখানে। ক্লিক করলাম, দেখেন এখন যদি আমি এটাকে আনগ্রুপ করি, দেখেন তিনটা অপশন ক্রিয়েট হয়েছে। তার মানে সে কি করে, প্রত্যেকটা শেপকে সে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে ফেলে। কিন্তু শেপ মোডসে কি ছিল, সে একটা শেপে পরিণত করে। প্যাথফাইন্ডারের মজা কিন্তু এইটা, যে সে আপনি আপনার
যে কোনো শেপ ক্রিয়েট করা দরকার সেটাকে আপনি ভেঙে চুরে ডিভাইড করে বা ইন করে ইনক্লুড করে এক্সট্রুড করে ইউজ করতে পারছেন। গেল এটা কি এখন একসাথে আছে? আচ্ছা, তাহলে কন্ট্রোল জেড। আমি যদি পরেরটাতে যাই, আমি যখন এখানে মাউস নিলাম দেখেন ট্রিম, এটাকে ট্রিম বলে। দেখেন ট্রিম মানে কি, সে দুইটা অবজেক্টকে মাঝখানে অবজেক্টের ভিতরে সরাই ফেলতেছে এবং একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপরে বসে যাচ্ছে, যেটা ইন্ডিভিজুয়াল অবজেক্টে পরিণত হয়েছে একসাথে কম্বাইন্ড শেপ, যেটা এই কাজটা করতেছিল। এটাকে আপনি আবার আনগ্রুপ করেন, দেখেন ক্লিয়ার। দেন আমি যদি রাকিব ভাই, জি ভাই ইলেকট্রিসিটি চলে গেছে তো আবার ফোনটা কানেক্ট করলাম, আগে দেখতে পারেন যে আনগ্রুপড এই বিষয়টা। বিষয়টা কিছুই না, এখানে আনগ্রুপ করবেন, করলে সে আপনার ইন্ডিভিজুয়াল শেপ তৈরি হয়ে গেল। ওকে, জি ভাই। আমার দরকার এই শেপটা, আলাদা আলাদা শেপ। এখন দুইটা একসাথে সিলেক্ট করলাম আমি, মাঝখানে শেপ, এখানে শেপ, এই তিনটা শেপ আছে এখানে। এটা ট্রিম করে, এটা কি করে দেখেন, মার্জ, এটার কাজ করবে, মার্জ হয়ে গেল। এটাকে আনগ্রুপ বা গ্রুপ কোনো কিছু নাই, কারণ মার্জকে সে কিন্তু গ্রুপ বা আনগ্রুপ হচ্ছে না, সে মার্জ করে ফেলতেছে বা একত্রিত হয়ে যাচ্ছে আর কি। তা আমরা অনেক সময় আমাদের এরকম যদি আপনার যদি সিঁড়ি বানানো দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এটা নিছেন, আরেকটা নেন, আশেপাশে কয়েকটা নিয়ে তারপর একসাথে সিলেক্ট করে মাস করে দিবেন। মার্জ করে দিলেই এই কাজটা হয়ে যাবে। স্মার্ট গাইডটা ওপেন রাখবেন, তাহলে আপনার এই যে এই এজ গুলা, লাইন গুলা, সেন্টার পয়েন্ট গুলা, আমি তো দেখাইছি আপনাদেরকে যে কোথা থেকে আপনার স্মার্ট গাইডটা পাবেন, তাই না? আমার অল্টারটা ছেড়ে দিচ্ছে, আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ওকে, দেন আমি যদি সিলেক্ট করি, করে যদি এটাকে ট্রিম করে দিই, দেখেন এই জাস্ট ক্রিয়েট এ সিঁড়ি। ঠিক এই একই জিনিস যদি আপনি এটাতে দেন, একটা শেপ নিচ্ছে, কারণ কি, কারণ বল দেখাই আছে সে শেপ নিবে একটা, সে মাত্র একটা অবজেক্টকে ক্যাচ করতে পারবে, ভিতরে তিন চারটাকে সে ক্যাচ করতে পারবে না। আবার এটা কি করতেছে দেখেন, আউটলাইন, সে শুধুমাত্র আপনার এই শেপগুলোর আউটলাইন করে দিবে, বাদ বাকি ভিতরে ফিল কাটা নাই করে দিবে। দেখেন এটা খুব একটা দরকার পড়ে না ক্রিয়েট আউটলাইনের। এটা কি করে, মাইনাস ব্যাক, তার মানে সে আপনার এই শেপগুলো রাখবে, এই শেপগুলো রাখবে এবং উপরের শেপগুলোকে মাইনাস করে দিবে। এটা ওই একই, সে একটা শেপকে রিড করতে পারে, তিনটাকে রিড করতে পারে না। তার মানে সে এই পর্যন্ত তিনটাকে রিড করতে পারে, কিন্তু সে যখন ভিতরে গুলোকে ক্রপ করবে বা আউটলাইন ক্রিয়েট করবে বা যখন কোনো শেপকে মাইনাস করে দিবে, তখন সে দুইটা শেপের উপরে কাজ করবে। ভাই আমার উপরে যে টুল বারটা আছে না আপনারটা, হুম, সেটা আসতেছে না। কেন আসবে না? ভিউ ভিউ থেকে এখানে দেখেন, ভিউ থেকে আপনারা দেখেন কোনটা নাই, কোনটাতে আপনি টিক চিহ্ন দেন নাই, আমার তো সবগুলোই দেওয়া আছে। অথবা আপনি এই যে উইন্ডো থেকে টুলবারস, অ্যাডভান্স, আমার অ্যাডভান্সে ক্লিক করা আছে, দেখেন টুলবারসে যান, যে অ্যাডভান্সে ক্লিক করেন, ওকে, যেটা দেখাচ্ছিলাম মাঝখানে অপশনটুকু নিছে,
ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট করে ফেলছে সে। এটা করলে সে একটা অপশনকে মাইনাস করে দেয়। তো এই প্যাথ ফাইন্ডার এবং শেপ মোড প্রায় কাছাকাছি কাজ করে, অলমোস্ট কাছাকাছি কাজ করে। বাট শেপ বিল্ডার টুল এই শেপ মোডস এবং প্যাথ ফাইন্ডার কম্বাইনটাই হচ্ছে শেপ বিল্ডার টুল। মানে আপনি যত কাজগুলো এখানে করতে পারতেছেন সবগুলো আপনি শেপ শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারবেন। কিরকম? আমি কিছু সার্কেল নেই, মিউট করবেন যিনি খাচ্ছেন এবং ক্লাস করতেছেন। আমি কিছু সার্কেল নিয়ে নেই, ওকে। দেন ধরেন যে আমি এই সার্কেলের আরেকটা কপি করলাম, এখানে নিলাম। দেন এটাকে আরেকটা কপি করে এখানে নিলাম। শেপ বিল্ডার টুল কি করে দেখেন, এখানে আপনার অপশন তৈরি হয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাই না? আপনি ইচ্ছা করলে এই সাতটা অংশকেই ভেঙে চুরে ফেলতে পারেন শেপ বিল্ডার টুল দিয়ে। সিলেক্ট করেন একসাথে শেপ বিল্ডার টুল। দেখেন অলরেডি কিন্তু আমার মাউস আমি যেদিকে যেদিকে নিচ্ছি প্লাস চিহ্ন আছে, সেদিকে সেদিকে সে যাচ্ছে, খেয়াল করেন। এখন আপনি যাচ্ছেন যে টোটাল অবজেক্টটা মিলে একটা অবজেক্ট হোক, সেক্ষেত্রে কিছুই করতে হবে না, আপনি জাস্ট টান দিবেন যতটুকু আপনার দরকার। আপনার যদি পুরোটুকু দরকার পুরোটুকু নিয়ে নেন, দেখেন সেটা কম্বাইন শেপ ক্রিয়েট করে ফেলছে। ভাই কি করলেন আবার একটু দেখাবেন? আমি তো কিছুই করি নাই, জাস্ট একটা ক্লিক দিছি, শেপ বিল্ডার টুল দিছি, নিয়ে আমি কিছুই করি নাই, আমি জাস্ট ঘোরাচ্ছি। দেখেন সে যেদিকে যাচ্ছে সেদিকে আলাদা আলাদা শেপ দেখাচ্ছে আমাকে, আলাদা আলাদা শেপ সে আমাকে শো করতেছে। এখন আমি চাই পুরো শেপটা মিলে একটা শেপ তৈরি হোক, তিনটা সার্কেল মিলে একটা শেপ তৈরি হোক। সেক্ষেত্রে কিছুই না, আপনি আউটসাইড থেকে মাউসের লেফট বাটন কে ড্র্যাগ করেন, যেগুলো যেগুলো দরকার সেগুলোকে আপনি ড্র্যাগ করেন। আমার এইটুকু দরকার, দেখেন সে কিন্তু এইটুকুকে এক করে নিছে। খেয়াল করছেন? আমার যদি পুরোটা দরকার পড়ে তাহলে আমি কি করব? পুরোটুকুতে ঘুরাই নিব। দেখেন সে পুরোটুকুতে মিলে একটা শেপ ক্রিয়েট করছে, খেয়াল করছেন? এখন যেটা দেখাইতে চাই, আমি এইটুকুকে এক করে ফেললাম। কিবোর্ডে অল্টার প্রেস করলে আপনার মাউসের কার্সার পয়েন্টের প্লাসটা মাইনাসে চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করুন। এখন আপনি যখন এখানে ক্লিক করবেন ও মাইনাস হয়ে যাবে, এখানে ক্লিক করবেন ও মাইনাস, দেখেন অলরেডি মাইনাস হয়ে গেছে, কিন্তু মাইনাস হয়ে গেছে, মাইনাস। আর তো মাইনাস হওয়ার জায়গা নেই, খেয়াল করছেন? আমি এই শেপে ছিলাম, আবার দেখাই। এখন ধরেন আমার শেপ দরকার এইটা, এই মাঝখানে অপশনটুকু আমি নিতে চাই, বাদ বাকি অপশন কিছু আমার থাকবে না। একসাথে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলে ক্লিক করেন, কিবোর্ডের অল্টার প্রেস করলে আমার মাউসের কার্সার পয়েন্টে দেখেন মাইনাস চিহ্ন চলে আসছে। আমি এটাকে মাইনাস করে দিলাম, এটাকেও মাইনাস করে দিলাম, এটাকেও মাইনাস করে দিলাম। যদি আপনি আরো মাইনাস করতে মন চায় করে দেন। দেখেন হি জাস্ট ক্রিয়েট দ্যাট শেপ। আমি ইলাস্ট্রেটরকে শি বলি, আপনারা কি বলেন? হি? আচ্ছা, শি জাস্ট ক্রিয়েট দ্যাট শেপ, ওকে। আমরা এটা দেখলাম, যদি আপনারা, এইটাই হচ্ছে শেপ বিল্ডার টুল, বলেন এতটুকুই, এর থেকে বেশি কিন্তু কিছু না। ধরেন আপনি আরো যদি শেপ তৈরি করতে চান, বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যাইতে পারে। সাপোজ আপনি চাচ্ছেন যে ধরেন গোল্ডেন রেশিওতে যে আমরা যেভাবে কাজ করতে চাই, খুব টাফ জিনিস তো গোল্ডেন রেশিও, তাই না? ধরেন আমি একটু গোল্ডেন রেশিও কিছু কিছু সার্কেল নেই, আন্দাজেই কিছু সার্কেল নেই, নিলাম নিলাম, দেন আরো কিছু সার্কেল নেই, নিলাম। মানে এটা যেমন খুশি তেমন সাজার মতো করে নিচ্ছি আর কি, নিলাম। ধরেন আপনি এই শেপগুলো এইভাবে নিছেন, এখন এই শেপগুলোর ভিতর থেকে আপনি কোনো শেপ ক্রিয়েট করতে চাচ্ছেন,
সেক্ষেত্রে কিভাবে কি করবেন? সেক্ষেত্রে বেটার হয় যদি আমি এটা ফিল কালার নিয়ে নিই, তাহলে আমার শেপটা বুঝতে সুবিধা হবে। আমি শেপ বিল্ডার টুলে যাই। এখন দেখেন আপনি কি করতে পারেন। হ্যাঁ, এটা আপনাকে দেখে দেখে বুঝতে হবে, আপনাকে একটা শেপ চিন্তা করতে হবে যে এর ভিতরে কোনো শেপ আছে কিনা, বা কোনো শেপ আদৌ খুঁজে বের করা যায় কিনা। আমি অল্টার প্রেস করে ডিলিট করতে থাকি আপাতত। এটাকে ডিলিট দেই, এটাকে ডিলিট দেই, এটাকে দেই, এটাকে দেই, এটাকে দেই, এটাকেও ডিলিট দিয়ে দিই, এটাকে দেই, এটাকে দেই, এটাকে ডিলিট দেই, না ওটা থাক, এটাকে ডিলিট দেই। দেন আমি চিন্তা করলাম এটাকে ডিলিট দিব, না এটাও থাক, এটাকে ডিলিট দেবো চিন্তা করলাম, এটাকে ডিলিট দিব। হ্যাঁ, এই ডিলেটটা কি অল্টার চেপে ধরে সিলেক্ট করলে হয়ে যাচ্ছে? হ্যাঁ, দেখেন অল্টার যখন প্রেস করছি তখন আমার মাউসের কার্সার পয়েন্টে মাইনাস চিহ্ন আসছে, খেয়াল করছেন? জি। হ্যাঁ, ওকে। আপনি মনে করেন যে এইভাবেই রাখতে চাচ্ছেন শেপটাকে, ফাইন। এখন খেয়াল করেন মজাটা কোথায়, শেপগুলোকে আপনি ইন্ডিভিজুয়ালি বের করে নিয়ে আসতে পারতেছেন, সে কিন্তু গ্রুপ হচ্ছে না। ইন্ডিভিজুয়াল আপনি শেপগুলোকে বের করে নিয়ে আসতে পারতেছেন, এটাই হচ্ছে শেপ বিল্ডারের মজা। দেখেন আপনি শেপগুলোকে আবার ইন্ডিভিজুয়ালি বের করে নিয়ে আসতে পারতেছেন। এটা এক শেপ, এটা একই সাইকেলের শেপ, এই জন্য সে একসাথে আছে। দেখেন সেখানে কিন্তু কোনো গ্রুপ না বা কোনো কিছু না। এখন আপনি এটাকে আবার আবার তার ব্যাকের অবশ্য পজিশনে নিয়ে আসেন। দিস ইজ দ্য শেপ বিল্ডার টুল, দ্য ইজিয়েস্ট ওয়ে টু। এবং এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনাদের লোগো তৈরি করার ক্ষেত্রে, মেকিং এ লোগো। আপনি চাচ্ছেন যে আহ, আসমানের চাঁদ, আসমানের চাঁদ কি করে বানাবেন আপনারা? অনেক মজা করা যায় শেপ বিল্ডার টুল দিয়ে। ধরেন আপনি স্ট্রেট লাইন নিলেন, আপনি স্ট্রেট লাইন নিলেন, এটাকে আপনি শিফট প্রেস করে ঘোরায় দিলেও মাঝখানে চলে আসবে, সমস্যা না। বা আপনি আরেকটা লাইন নিতে চান, ঠিক আছে, নিয়ে নেন, সমস্যা নাই। কারণ আমি এভাবে নিয়ে নিলাম, একটু একা বেঁকা আছে, আর আপনার মত মতো করে নিয়ে নিন। বা আমি যদি অ্যালাইন ঠিক করে দিই, এখন হয়তো মাঝখানে আসছে, এই দুইটা মাঝখানে আসছে, এগুলো সরে গেছে, এই একটা সরে গেছে, নিলেন, সিলেক্ট করলেন, শেপ বিল্ডার টুলে গেলেন। খেয়াল করেন আপনি আছেন একটার পরে একটা থাকবে না, একটা একটার করে থাকবে, যেটা আমরা করছিলাম, ডিলেট 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 ডিলেট। এখন আপনার এই স্টক গুলো দরকার না, সিলেক্ট করেন, মাইনাস করেন। দেখেন সে কিন্তু উপরে পোর্শনটুকু যাচ্ছে, কারণ কি, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেপ তৈরি হয়ে গেছে, খেয়াল করছেন? তাহলে ঠিক এই একই ওয়েতে আপনারা ফুল, চরকা, যাবতীয় যতগুলো শেপ আছে আপনারা তৈরি করতে পারেন। আসমানের চাঁদ কি করে তৈরি করবেন? ধরেন এটি আসমানের চাঁদ, আরেকটু বড় করা যায় তাকে। ধরেন এটা আসমানের চাঁদ, সিলেক্ট করলেন,
শেপ বিলার টুলে গেলেন, অল্টার প্রেস করলেন, মাইনাস 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 মাইনাস। ওকে, দিস ইজ দ্য চাঁদ। এখন চাঁদ চাই হচ্ছে গোল্ডেন কালার। I don't need to stroke, I need a golden color. Okay, too light golden color, no, to orange golden color চাই চাঁদ। ওকে, এখন সেক্ষেত্রে আমি এটাকে আবার গ্রেডিয়েন্ট করতে পারি। আমি যখনই এটা ক্লিক থাকলো, বাই ডিফল্ট যখন এটা নিয়ে আসবো তখনই কিন্তু আমাকে বাই ডিফল্ট কালারে নিয়ে যাবে। দেখেন আমি যত কাজ করি না কেন বাই ডিফল্টে যাবে। তখন আপনাকে এই কালার সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন কালার চান। আমি আইড্রপার টুল নিলাম, নিয়ে আমি চাই এখানে কোনো কালার যেহেতু নাই সেটা আমি নিতে পারছি না, So আমাকে কালার এখান থেকেই নিতে হচ্ছে। দিলাম, এই দুইটা কালারই কেন্ডিং না, পাশাপাশি আমি একটু রেড কালার এটা দিতে পারি। হ্যাঁ, দেন আপনি জি প্রেস করলে আপনার স্টিক বাটন চলে আসবে। যদি আপনি আরেকটু হোয়াইট নিয়ে আসতে চান এটার ভিতরে, এখানে প্রেস করলে দেখেন আরেকটা চলে আসবে, প্লাস চিহ্ন দিলেই আপনার আরেকটা চলে আসতেছে। এখন সেক্ষেত্রে আপনি যাচ্ছেন যে একটু একটু আরেকটু লাইট মোড হোক বা একটু ডার্ক মোড হোক। এক কাজ করি, আমি একটু রেডটাকে নিয়ে আসি। ঈদের চাঁদ উঠছে। হ্যাঁ, দ্যাটস ইট। এখন শেপ বিলার টুল নিয়ে মনে হয় আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। নাও ধরেন যে আমি একটা জিনিস দেখাই আপনাদের, কিছু কিছু জিনিস দেখাই, যেহেতু আমি এখানে আছি একটু দেখাই। ধরেন আমি একটা ফুল তৈরি করতে চাই, একটা ফুল তৈরি হোক। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি বললাম না সার্কেল নেই, সার্কেল নিলাম, বাই ডিফল্ট যেটা আছে সেটাই শো করবে, কোনো দরকার নেই। আমি বাই ডিফল্ট এটাকে আপাতত নান রাখি, স্ট্রোক কালারে আমি ব্ল্যাক দিই। ওকে, ধরেন যে আমি এটা এটা চারপাশ থেকে একটা ফুল তৈরি করতে চাই, ফুল। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি পেন টুল দিয়ে একটা পাতার মতো শেপ ক্রিয়েট করে নিই। এটাই নিলাম। নেওয়ার পরে আপনি এটাকে কি আবার ক্রিয়েট করবেন? দরকার নাই। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে রিফ্লেক্ট করে দেন। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, কপি। রাকিব ভাই এক মিনিট ভাই, ওই যে আমার ওই যে একটু মাইনাস চিহ্ন আসে না, কিন্তু প্লাস চিহ্ন আসে শুধু, যেটা ক্লিক করলে যে রেক্ট্যাঙ্গুলার উপরে ওইটা ক্লিক করলে পরে ওই সাত যখন দেখালেন না তখন। প্রথমেই আপনার কোনো কিছু ছাড়াই প্লাস চিহ্ন থাকবে, হ্যাঁ হ্যাঁ, এবং আপনি যখন অল্টার প্রেস করবেন তখন মাইনাস আসবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। তো দেখেন আমি এটাকে কপি করছি, অটোমেটিক আমার এই শেপটা তৈরি হয়ে গেছে। দেন আমি এটাকে গ্রুপ করে ফেললাম, গ্রুপ। এখন আমি চাই যে এটা এখানে ঘুরে ঘুরে আসুক, তাই না? ঘুরে 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 আসুক, দিলাম। হরিজন্টালি ওকে করে নিলাম। নেওয়ার পরে আমি এই যে এটাকে সিলেক্ট করলাম, করে এই যে এখানে আপনার রোটেট টুলে ক্লিক করলাম। কার্সার পয়েন্ট আমার যেহেতু এটাকে কেন্দ্র করে ঘুরবে, আমি এটা সেন্টারে বসাই দিলাম। অল্টার প্রেস করলাম, যেহেতু আমার গায়ে 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 দরকার, আমি এইভাবে রাখি। কন্ট্রোল ডি, ওকে। এখন দেখেন ফুল তো হইছে, কিন্তু আমার তো এখানে অনেক shape।
এগুলো তো আমার দরকার না, তাহলে এগুলাকে আমি কি করব, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করে আমরা আগে একটা ফুলের একটা কালার দিয়ে আসি, যেটা আমার বাই ডিফল্ট কালার থাকবে। ফুলে একটা উজ্জ্বল কালার দিয়ে আসি, আমি যে কোনো একটাকে একটা উজ্জ্বল কালার দিয়ে আসি। সেক্ষেত্রে ফুলের আমি গ্রেডিয়েন্টে যাই, এরকম দেওয়া আছে, দরকার নাই আমার, এটাকে আমি নিচে টান দিলে ডিরেক্ট একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব থাকা উচিত ফুলের কালার, যেহেতু পিঙ্ক 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 দিলাম। এখানে আমি একটু পিঙ্ক কালারের সাথে আমি একটু ধরেন যে অ্যাশ কালার অ্যাড করলে ভালো লাগবে না? আচ্ছা, এটাতে রাখলাম। তো সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে এখানে টাইপ দেওয়া আছে এইটা গ্রেডিয়েন্ট টাইপ, ওকে। আমি সার্কেলে চলে যাব, এটা সার্কেল। যদি একটু বড় করে কাজটা করি, জুম করে যদি কাজটা করি, এটাকে সিলেক্ট করার পরে যদি আমি জি প্রেস করি, দেখেন সে কিন্তু চেঞ্জ হচ্ছে। ধরেন যে আমি এইভাবে রাখলাম গ্রেডিয়েন্টটাকে, ওকে ফাইন, এই বন্ধু ঠিক আছে। এখন আমি যেহেতু আমার এই সার্কেলটা আছে, খেয়াল করেন ভিতরের এইটাতে যাতে কোনো হাত না পড়ে, আমি যেন এটাকে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে ওটাকে আমি লক করে দিলাম। এখন বাদ বাকি যে শেপটা আছে পুরোটাকে আমি সিলেক্ট করলাম। তার আগে একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে প্রত্যেকটাকে একই কালারে নিয়ে আসা উচিত, কি বলেন? তাই না? হ্যাঁ, এই সার্কেলটা সঠিক মাপটা আসবে কিভাবে? এটা আমি বলছি কিছুক্ষণ আগেই, যে আমি যখন লোগোতে যাব এই একই জিনিসটা দেখাবো হচ্ছে সার্কেলে এবং টাইপোগ্রাফি। লক করলেন কিভাবে মাঝখানেরটা? আচ্ছা, ঠিক কন্ট্রোল আছে। টু কন্ট্রোল টু প্রেস করলে এটা মাঝখানে লক হয়ে যায়। আবার আনলক করবেন কি করে? কন্ট্রোল অল্টার টু। এই সমস্যাটা আমাকে জিপিউর কারণে দেয়। রাকিব ভাই, জি, সিলেকশনে রেখে কি অল্টার টু প্রেস করতে হবে? কন্ট্রোল টু। মানে কি সিলেকশনে রেখে যেটাকে আমি করব, লক করব? হুম হুম হুম। আচ্ছা, আমি আপনারা এটা দেখতে পাচ্ছেন নাকি, সাদা অপশন চলে আসছে হাইলাইট, যেহেতু যে আমি তো হাইলাইট চাই না। এটা জিপিউর কারণে হয়। আচ্ছা ওকে, আমি এটাকে একটু সেভ দিয়ে আবার নতুন করে ওপেন করি, তাহলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। কন্ট্রোল এস। এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সার পাশে একটা হাইলাইট চিহ্ন চলে আসছে, এটা আমার দরকার না। ভাইয়া, হুম। ব্যাকগ্রাউন্ডের দিচ্ছি দে ভাই। আচ্ছা ওকে, আমি ইলাস্ট্রেটরে যাই। আমার ওই যে হাইলাইট চলে আসছিল, আমি ওটাকে সরাই দিলাম।
I am going to share my screen. Share. Okay. আচ্ছা, এই পাথটা লক নাই। আমি এটা লেয়ার থেকেও আবার আনলক করতে পারি। লেয়ারে যেখানে আমার ওই সার্কেলটা দেওয়া আছে, কোনটা, এই যে ইক্লিপস টুকা আনলক, আমি এটাকে আনলক করে দিলাম। আবার এখান থেকে আনলক করলাম। ওকে, কারণ আমি চাই এই প্রত্যেকটা একই কালারে আসুক। সিলেক্ট করি, চলে গেল। এগুলোও চাই, হয়ে গেল। বাকি আছে খালি এইটা, এটাকেও আমি একই কালারে দিয়ে দিলাম। এখন আমি চাই না যে একটা তো স্ট্রোক থাকুক, কিন্তু স্ট্রোকটা আপাতত থাকুক, কারণ আমি এটা স্ট্রোক নান করে দিলে কিন্তু আমার আর শেপ বিলার টুল দরকার পড়তেছে না। কিন্তু আমি তো চাই যে এটা স্ট্রোক দিয়েই হচ্ছে আমি এটাকে কাজ করতে চাই। তো ধরেন যে সেক্ষেত্রে যদি আমি শেপ বিলার টুলটাকে ক্রিয়েট করি, এখন আমি যে প্রত্যেকটা যে ভিতরে যেগুলো প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। এখানে একটা আছে মনে হয়, তাহলে তো আমার এটা একটু সরাইতে হবে। ওকে, ফাইন। দেন আমি যদি এইখানে আবার একটু যাই, সেই বিলা টুলে ক্রিয়েট করি, দেন আমি যদি এটাকে একটু মাইনাস করে দিতে চাই। ওকে, একটু ছোট আছে, থাক, সমস্যা না। এখন আমি তো স্ট্রোক কালার চাই না, চাই তাহলে আমি একসাথে সিলেক্ট করবো সবগুলাকে, স্ট্রোক কালার নাম করে দিব। খেয়াল করেন শেপ একটা ক্রিয়েট হয়েছে, কোথাও কোথাও একটু জায়গা আছে। এখন এই যে এই শেপের এই ভিতরে শেপগুলো কিন্তু কোনো শেপ নাই, এগুলো কিন্তু মাইনাস। আমি এটাকে মাইনাসই রাখতে চাই। এইভাবে থাকলো আর কি শেপটা। শেপটাকে আমি একটু যদি একটু ঘুরাই দিলে মনে হয় শেপটা আমার এখানে একটু ওকে হয়ে চলে আসে। ওকে, ফাইন। তো যেটা আছে থাকলো, আমি এভাবেই রাখলাম। মাঝখানে যে শেপটা, এখন আমি কি করব, বাইরের শেপটাকে গ্রুপ করে ফেলবো, কারণ ওটাতে তো আমার কোনো কাজ নাই। গ্রুপ, ভিতরে যে শেপটা ছিল ইক্লিপসটাকে আমি ওইটাকে আনলক করে দেব। এখন এইটাকে একটা কালার দিব। এইটাকে আমরা কি করতে পারি, এইটার ভিতরেও কিন্তু ইচ্ছা করলে আমরা যেরকম যে পাপড়ি পাপড়ি পাপড়ি, ঠিক একই রকম সেম ওয়েতে পাপড়ি আপনি ক্রিয়েট করতে পারি। কিভাবে সম্ভব, সেক্ষেত্রে আমরা এটাকে একটু লক করে দেই। এই যে গ্রুপটাকে লক করে দিলাম, তেমন ওয়ান নচর করবে না। দেন আমি শেপ নেই, সেক্ষেত্রে ধরেন যে আমি শেপ নিলাম পেন টুল দিয়ে, আবার ঠিক এই ধরনের কোনো শেপ, কিন্তু এটা আলাদা। আমি জাস্ট এরকম একটা শেপ নিলাম মনে কর, তারপর সিলেকশন টুলে যে এটাকে আমি আবার ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে দিলাম। ওকে, ঠিক আছে মোটামুটি। এটাকে নিয়ে আসলাম ভিতরে, ছোট করে নেই না, নাহলে তো ও আমাকে বেশ বড় সড়ো দেখাবে। আচ্ছা, আহ, যদি আমি এখন এইটা প্লাস এই দুটাকে একসাথে সিলেক্ট করি, অথবা একসাথে এটাকে সিলেক্ট করে যদি আমি
শেপ বিলার টুলে যাই, এটাকে যদি আমি সেন্টার পয়েন্টে নিয়ে আসি, সেন্টার পয়েন্ট কোথায়, এটাকে টান দিয়ে আমি যদি সেন্টার পয়েন্ট শো করতেছে না, আর এইটাই সেন্টার পয়েন্ট। হুম, এখন সেক্ষেত্রে তো আমাকে এটা অল্টার করতে হবে। খেয়াল করেন সে কিন্তু মোটামুটি ঘুরছে। লক করা সম্ভবত এই জন্য শো করতে। না, লক করা না। ওকে, লক তুলে দিছি আমি এটাকে। দেন আপনি কন্ট্রোল ডি প্রেস করেন। এটা হচ্ছে সব থেকে বিদঘুটে জিনিস, ছেড়ে দেয়। আবার আমি সে বিলার টুলে যাই। ওকে, ঠিক আছে, এখানে থাকো তুমি। অল্টার প্রেস করি, করে কপি নিলাম। কন্ট্রোল ডি প্রেস করলে সেই শেপটা নিচে, কিন্তু শেপটাকে আমার একটু ছোট বড় করা দরকার। আপনারা, আমি যেহেতু ডিজাইন দেখাচ্ছি আর কি, আপনারা করার সময় ছোট বড় করে নেবেন। সেক্ষেত্রে শেপ আমি প্রসেস দেখাচ্ছি এবং কাজ করবেন আপনারা সময় নিয়ে। ওকে, আমি চাই যে এটার কোনো স্ট্রোক থাকবে না, অনলি ফিল কালার থাকবে। আচ্ছা, সিলেক্ট করতে হবে আমাকে এই চারটা। এটাও কি সিলেক্ট হয়ে গেছে? আচ্ছা, এটা সিলেক্ট হওয়া কেমন আছে, আমি এটাকে লক করে দিই। আমাকে এই চারটা সিলেক্ট করতে হবে। দেন আমি একটা কালারে যাই, যে কালার আমাকে ভালো লাগে, যেহেতু এই কালার সাথে ম্যাচ করে আমি হয়তো মেরুন কালারটা ভালো লাগতে পারে, বা আর একটু লাইট কোনো কালারে এখানে আছেই। সো আমি একটু ইউলিশ কালারের দিকে যাই। হ্যাঁ, আমি এটা দিলাম। এটা কারণ আমার পছন্দ হচ্ছে না, আমি একটু মেরুন কালারের দিকে যাই। ওকে, আমি এটাতে রাখলাম মনে করেন। আমি কিন্তু এখনো সার্কেলে কোনো কাজ করিনি। ঠিক আছে, সার্কেলে কোনো কাজ না করলে না করলাম, সার্কেলের কাজ পরে। এখন ধরেন আমি আমি চাচ্ছি যে এখানে একটা টবও থাকুক, আবার হচ্ছে আহ, একটা টবও থাকুক, এটা একটা কপি করে রাখি যদি পরবর্তীতে আমার দরকার পড়ে। খুব করে ফেললাম। এখন আমি চাই একটা টপ তৈরি করতে। টপ তৈরি করবেন কিভাবে? খুবই সহজ, একটা বক্স নেন, নিলাম। বক্স নেওয়ার পরে বক্স নেওয়ার পরে যেটা করতে হবে, কি করবেন বক্স নেওয়ার পরে? টপ, টপটা আসলে কেমন হয়, নিচ থেকে উপরের দিকে যায়, তাই তো? তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। এটা বেকাচুরাটাও বুঝছে। আচ্ছা, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এইটাকেও এইটাকেও ঠিকঠাক করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার যদি উইন্ডোতে যান, যে দেখবেন এখানে রুলার্স আছে।
সরি উইন্ডোতে না, ভিউতে গেলে আপনি এখানে যে রুলার্স পাবেন, শো রুলার্স। একটা জিনিস আছে, একটা আছে গাইডস বা শো গ্রিড। আমি যদি গ্রিড দেই, দেখেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু সহায়লে কতটুকু কি করা দরকার শো গ্রিডে। অথবা আপনি এই বক্সটাকে শিফট চেপে নেন, আমি এটাকে 3 ঘর সরাইলাম আর এটাকে 3 ঘর সরাইলাম। এখন কিন্তু সে একদম পারফেক্ট আছে, তাই না? আমার নিচ থেকে একটু ছোট করা দরকার। ওকে, ফাইন, ছোট করে দিই। তবে সেক্ষেত্রে এখন আমার টপ হয়ে গেল। আমি আমার ইলাস্ট্রেটর হ্যাং করতেছে, ল্যাপটপ তো অনেকক্ষণ ধরে কাজ করতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি দেখতেছেন ও যে হ্যাং করতেছে, এটা কিন্তু এটা আমার অফিসিয়াল ল্যাপটপ। আপনাদের কিছু পরে এটা দিয়ে এটা সমস্যা করে জিপিওর কারণে। হুম, জিপিওর কারণে সমস্যা হয় সম্ভবত। হ্যাঁ, জিপিইউর কারণেই হয় এবং পিসি অনেকক্ষণ ধরে চলতেছে, এটার কারণে হচ্ছে। মানে এই যে মাউস দিয়ে যে টেনে নিয়ে আসবো সেটা হচ্ছে না আর কি। ঠিক আছে, না হলে না হলো, সমস্যা না। এখানে একটা মজা আছে, দেখেন শেপ বিরাট হলে মজাটা কিভাবে করা যায়। আমি এটাকে কালার দিলাম, এটা সলিড কালার দিই। সলিড কালার কি, টবের কালার তো একটু ডার্ক গ্রে কালার হয়, তাই না? ওকে, তো সেক্ষেত্রে আমি যদি চাই এটাকে অর্ধেক একটু লাইট কালারের শেডও আমি দিতে পারি। শিফট চেপে আমি প্রেস করে দিলাম, মানে এভাবেই দিলাম, সিলেক্ট করলাম একসাথে, শেপগুলা টুন দিলাম, নিয়ে আমি জাস্ট এইটুকু সিলেক্ট করলাম। দেখেন সে এখন অটোমেটিক দুইটা পোর্শন হয়ে গেছে, এই একটা পোর্শন এবং এই একটা পোর্শন। আমি এই কালারটাকে এটা এটা লাইট কালার চাই, তাহলে কি করে সম্ভব সেটা? এখানে যাবেন, লাইট কালার দিয়ে দিলেন। যদি এটা অপোসিটে কমা দিতে চান, একদমই কমে গেছে। ওকে, এইভাবে দিলাম। এখন সেক্ষেত্রে তো আপনার এই যে এই অপশনগুলো তো ডিলিট করা দরকার। এই যে এইটাকে ডিলিট, ডিলিট। স্টককে আপনি নান করতে চান, ফাইন, স্টক টান হয়ে গেল। আপনার এই ধরনের ডিজাইন দেখেন না যে দুটো আলাদা আলাদা, এটা কিন্তু এইভাবে করে। দেন আপনি এটাকে গ্রুপ করে দিলেন। আর আপনার দরকার হচ্ছে আপনার এখন দরকার হচ্ছে একটা স্ট্রোক। ফ্ল্যাট মিনিমালিস্টিক স্টাইলের ডিজাইন আর কি। ওকে, এটাকে চাই আমি সেন্টার অ্যালাইন করতে, করে দিলাম। করে দিলাম, কারণ সেন্টার অ্যালাইন দিলে খারাপ লাগতেছে, কারণ যদি এটা মাঝখানে, তো আমি এটাকে দিকে সরাই দিই।
এইভাবে দিই। দিলে আমি এটাকে কি কালারে দিব? ধরেন আপনি চাচ্ছেন যে একটু যেহেতু গাছের ডালপালার কালার একটু ওকে ওকে সেক্ষেত্রে আমি ফিল কালারটাকে নাম চাই না, এটা আমার হয়ে গেল। তাহলে আমি এটাকে যদি একটু ছোট করে নিয়ে এখানে বসাই, ছোট করে নিয়ে বসালাম, তাহলে এটাকে একটু চিকন করে দিই। চিকন কেন করছি একটু পরেই বুঝবেন। ভাই ফুলটাই বড় করে দেন। না, ফুলটা বড় করে দিলেও কাজ হবে না, এখন এই ডালটা বেশি মোটা মনে হচ্ছে, এটাকে চিকন করে দিতে হবে। ডালটা দিচ্ছে না, যাই হোক এটা ভাই পাতার পেছনে না যায় না? অবশ্যই নেওয়া যায়। অ্যারেঞ্জ তাহলে একটু সুন্দর হতো আর কি আসলে। অ্যারেঞ্জ সেন্ড টু বেক দিলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, আমি এটা এভাবেই থাকলো, যেহেতু আমার জিপুর কারণে দিচ্ছে না। এটা নিয়ম হচ্ছে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এখন যদি আপনার এই যে দু একটা জায়গা আছে এটুকু যদি ডিলিট করতে চান সেটাও পসিবল। আবার যান, শেপ টুলে যান, এখানে আমার একটা অপশন আছে ডিলিট ডিলিট। ওকে, ডান। হয়ে গেল ফুল ফল পাতা। আপনি ইচ্ছা করলে এখানে পাতাও দিতে পারেন, সবকিছু দিতে পারেন। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা অনেক সময় ডিজাইন পাবেন ফ্ল্যাট ডিজাইন গুলোর ক্ষেত্রে কালারের ভ্যারিয়েশন কিরকম, অর্ধেক এক কালার আর অর্ধেক একই কালারের লাইট কালার। সেক্ষেত্রে ওই সেম প্রসেস আপনারা নিবেন। এই ছেলে, আপনি যেহেতু মাছ বরাবর গেছে কিনা কি করে বুঝবেন, এটা নেন অ্যালাইন করেন। মাছ বরাবর হলো, স্টপ কই, স্টপটাকে শো রাখবেন যাতে বোঝা যায়, পরে আপনি ডিলিট করে দেন, কোনো সমস্যা না। দেন দুইটা একই কালার আছে, যে একই কালারের দুইটা দুই রকমের শেড দেখা যায়, সেক্ষেত্রে কি করবেন, সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলে যান, এটাকে কিছুই না প্লাস চিহ্ন দেন, দিলেন তো, যে ওকে, তারপর আপনার শেপ কিন্তু দুইটা হয়ে গেল। এখানে কিন্তু শেপ একটা আছে, সিলেক্ট করেন, সেম কালারই দেন। দেওয়ার পরে যে কোনো একটা কালারকে সিলেক্ট করেন, অপোসিটি কমন, হালকা কমায় দেন, অথবা আপনি এই সেম কালারে একটা টোন নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার দেখেন দেখেন না এরকম অনেক ফ্ল্যাট ডিজাইন আছে। তো ফ্ল্যাট ডিজাইন করার ক্ষেত্রে শেপ বিল্ডার টুল সব থেকে বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বলা যায় শেপ বিল্ডার টুলকে। আপনি মাছ তরকারি হাবি জাবি যাই তৈরি করেন না কেন, আপনার এই শেপ বিল্ডার টুল লাগবেই। সেক্ষেত্রে আপনাদের এখন প্রপার ডিজাইন করার জন্য, আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে যে আউটপুট কি করে দিবেন। সাপোজ আমি এই ফুলটাকে, যেহেতু আমি এই বক্স নিছি, যেহেতু আমার আর্টবোর্ড ওই সাইজে আছে, আর্টবোর্ডকে ছোটও করা যাবে, সমস্যা না। আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন, এক্সপোর্টটা কি ধরনের হওয়া উচিত। এটা আমার ফুল, আমি চাই যে আমার আর্টবোর্ড একটু ছোট হোক, যেহেতু আর্টবোর্ডটা অনেক বড় আছে। এটাকে গ্রুপ করে দেই, গ্রুপ করে দিলাম, আমার আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। আমি চাই আর্টবোর্ড একটু ছোট হোক, দেখেন এখানে একটা অপশন আছে, এই যে আপনার সিম্বল স্প্রেড টুলের নিচে
আর্টবোর্ড টুল সিলেক্ট করেন, আপনি আর্টবোর্ডকে ছোট করে নিয়ে আসতে পারবেন। আপনার যেরকম দরকার সেই সাইজে নিয়ে আসলেন। ওকে, আপনি ফুলটা করে ছোট করে নিয়ে আসি আমরা। এখন আপনি চাচ্ছেন যে নতুন লেয়ার নেই আমি, হ্যাঁ সব একটা লেয়ারে আছে, আমি একটা লেয়ার নেই, লেয়ারটাকে নিচে নেই, যেহেতু আমি যেহেতু হচ্ছে আমি এটাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নিব, তাহলে এই সাথে একটা বক্স নেই। যেহেতু উপরের কালারটা খুবই লাইট কালার, সো অবশ্যই ব্যাকগ্রাউন্ডে আমাকে কোনো এটাকে ফুটে তোলার জন্য খুবই হালকা কালার নিতে হবে। সেক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি একটু স্কাই কালারের দিকে যাই, ওইটা মনে হয় হালকা কালার হবে। ওকে, একটু মরা 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 লাগে, সেক্ষেত্রে কি করা যায়? আমি এভাবে কালার নেই না, আমি কালার কোড থেকে কালার নেওয়াটাই বেটার মনে করি। ওকে, সাপোজ আমি এটাকেই রাখলাম মনে করেন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। যখন আপনি সেভ করবেন কি করে, তাহলে এটাকে আবার গ্রুপ দিয়ে দেন, আপনার একসাথে গ্রুপ হয়ে গেল, একই লেয়ারে গ্রুপ হয়ে গেল। তো এটা যেহেতু আমার কাজ, এখন আপনার এটা কি সেন্টার অ্যালাইন হয়েছে কিনা কি করে বুঝবেন? সেন্টার অ্যালাইন যে হয়েছে কিনা এটা তো বুঝতে হবে। আনগ্রুপ, এটাকে সিলেক্ট করেন, দেখেন কেবল সেন্টার অ্যালাইন হয়েছে সে। আর এটা ঠিক আছে কিনা সেটা বুঝবেন কি করে? কন্ট্রোল ওয়াই চাপেন, এখন বুঝতে পারবেন আপনি যে আপনার স্ট্রোক গুলো কোথায় কোথায় আছে। এটা মনে হয় একটু বাড়বে, আবার কন্ট্রোল ওয়াই চাপেন, সে আগের অপশনে ব্যাক যাবে। এটা হচ্ছে আপনারা সবসময়ের জন্য এক্সপোর্ট দেওয়ার আগে দেখবেন। দেন আমি আবার এটাকে গ্রুপ করে দিলাম, দেওয়ার পরে ফাইলে দেখেন এক্সপোর্ট আছে, বাট আপনারা যখন প্রিন্টের জন্য কাজ করবেন, প্রিন্ট যখন কোনো ফাইল প্রিন্টে দিবেন, বা আপনারা যখন অনলাইনে যখন কোনো ক্লায়েন্টকে ফাইল পাঠাবেন, ইলাস্ট্রেটর ফাইল, তো ইলাস্ট্রেটর ফাইলে কি থাকতে পারে? আপনার অনেক সময় ছবি থাকতে পারে, ছবি ক্লিপিং মাস্ক করা থাকতে পারে, তো ছবিগুলো তো লিঙ্ক করা থাকে না। আপনি পাঠালেন, দেখা গেলো ইলাস্ট্রেটর ছবিগুলো ওপেন হচ্ছে না, কারণ কি? কারণ তার পিসিতেও ছবিগুলো থাকে না, যার কারণে ইলাস্ট্রেটর রিড করতে পারে না এবং ফাঁকা দেখায়। সেক্ষেত্রে অপশন হচ্ছে প্যাকেজ। সেক্ষেত্রে অপশন হচ্ছে প্যাকেজ, ফাইলে যাবেন, ওকে দেখেন আমার প্যাকেজ অপশন আসছে, আমি ক্যান্সেল দিচ্ছি। দেখেন এখানে সবকিছু কপি ফর্মস, ক্রিয়েট রিপোর্ট, রিলিঙ্ক, লিঙ্ক ফাইলস, কালেক্ট দিস ইন এ রাকিব ভাই আটকে গেছে। ভাই আমার এখানে রাকিব ভাই আসতেছে না। আচ্ছা এটা ব্ল্যাক তো এই জন্য দেখাচ্ছে না আর কি। এখানে আপনার না এখানে ভাই, এমনি তো আটকে গেছিল ভাই, যে কেবল আসলো। আচ্ছা প্যাকেজ আসছে। হ্যাঁ, এই যে এখন আসলো। আচ্ছা, তো দেখেন আপনি যখন প্যাকেজ ক্রিয়েট করবেন, আপনি ধরেন আপনি কোনো ফন্ট নিছেন, তো সেই ফন্টটা হচ্ছে আপনি ক্লায়েন্টের পিসিতে ওই ওই ফন্ট দেখাচ্ছে না, তো তখন কি করবেন? একদম প্যাকেজ আকারে দিবেন, একদম আপনার প্যাকেজ আকারে সেভ হবে, একটা ফোল্ডার আকারে সেভ হবে আপনার এই পুরো ইলাস্ট্রেটর ফাইলটা। সেখানে ফন্ট দেওয়া থাকবে, আপনার ছবি ছবি থাকলে ছবি বন্ধ থাকবে। তাতে করে কি হবে? প্রিন্টে বা ক্লায়েন্টের কাছে আপনার এই ফাইলটা ওকে হয়ে থাকবে, নষ্ট হবে না। আমি এটা বলতে ক্যান্সেল দিই, এটা একটা অপশন, প্রিন্ট অথবা প্যাকেজ কি ভাই এআই হয়ে যাবে? হ্যাঁ এআই হয়ে যাবে। মেইন ফাইলটা এআই থাকবে, আপনার এবং তার পাশে ফন্ট দেওয়া থাকবে, ছবিগুলো ওইখানে দেওয়া থাকবে। এখন আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এক্সপোর্টে, এক্সপোর্ট অ্যাজ।
ক্লায়েন্টকে দেওয়ার জন্য জেপেগ অথবা পিএনজি, জেপেগ অথবা পিএনজি ক্লায়েন্টকে দেওয়ার জন্য, ঠিক আছে। আর আপনি এমনি অবস্থায় তো নর্মালি আমি এটাকে একটা পিএনজি ফরম্যাটে সেভ দেই, ডেস্কটপেই দেই। এক্সপোর্ট, দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে আপনাকে, এইখানে আমার একটা বাড়তি অপশন আছে, ব্যাকগ্রাউন্ড কালারে থাক, যদি যে বাসে থাক সমস্যা নাই, আমি ওকে দিয়ে দিলাম। আপনারা ঠিক করে নেবেন, হয়তো এখানে হালকা একটু অপশন ফাঁকা আছে কোনো না কোনো জায়গায়। সেভিংস হচ্ছে, হলো। এবং করার সময় জায়গাগুলো চেক করে নেবেন যে এখানে কোনো কিছু আছে কিনা, নাই। আরেকটা অপশন দেখেন ফাইলে, এক্সপোর্ট অ্যাজ, না সরি, সেভ ফর ওয়েব, এটা খুব ইম্পর্টেন্ট। এখন কাজ করতে গেলে প্রচুর ডিজিটাল প্ল্যাটফর্মের জন্যই কাজ করতে হয়, তাই না? এখানে প্রিভিউ অপশনটা ওকে রাখবেন, সেভ ফর ওয়েবে খেয়াল করেন, নেম জেপেক, ভেরি হাই রাখবেন, কোয়ালিটি 100% দেবেন, অবশ্যই 100% কোয়ালিটি দিবেন, ঠিক আছে। সবকিছু আইসিসি প্রোফাইল দিয়ে দিবেন, হোয়াইট, এটা যা আছে তাই, আর্ট অপটিমাইজড, ক্লিক টু আর্টবোর্ড, সবই এখানে সাইজ সবই ঠিক আছে। আপনি যেগুলো সাইজ, এই সাইজটাকে চেঞ্জও করতে পারবেন, এই যে হোয়াইট ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন। দেন এখানে কিছু ব্যাপার আছে, আইড্রপার টুল, এগুলো দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য স্লাইস কোনো দরকার নেই, অরিজিনাল। দেখেন অরিজিনাল যখন দিচ্ছি, আমি যখন এই যে এটাকে চেঞ্জ করছি, কালার মোড কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, এবং সেভ ফর ওয়েবে কিন্তু ও 8 জিবি মোডে চলে যাবে। আপনি কাজ করছেন সেম ওয়েতে, ও চলে আসছে কিন্তু এখানে 8 জিবি, ঠিক আছে। এখানে সেভ দিলে আপনার এটা ওয়েব ভার্সনে সেভ হয়ে যাবে। আমি ক্যান্সেল দিলাম, আমার দরকার নেই, ঠিক আছে। সেভ বা ডান দিলে ওয়েব ভার্সনে সেভ হবে। আমি যদি ডান দিই, সেভ হয়ে গেছে মনে হয় অলরেডি ওদিকে, ওকে। দেখেন এই একটা অপশন, প্লাস ফাইলে সেভ অ্যাজ, খেয়াল করবেন আপনারা দুইভাবে সেভ করবেন ফাইল, যে কোনো ফাইলকে দুইটা অপশনে সেভ করবেন, একটা হচ্ছে এআই, একটা হচ্ছে ইপিএস। ইপিএসটা কি করে? ইপিএস হচ্ছে সমস্ত ফাইলগুলোকে কম্পাউন্ড করে, সে লেয়ার সবকিছুকে কম্পাউন্ড করে একসাথে সেভ করে ইপিএস ফাইল। আপনারা যখন কোনো টেমপ্লেট তৈরি করবেন বা ভেক্টর টেমপ্লেট, তখন সেটা ইপিএস এ সেভ দিবেন। এখানে পিডিএফ আছে, আমি যদি পিডিএফ এ ক্লিক দিই, এদের তো ইজি, জাস্ট সিলেক্ট করবেন, সেভ দিবেন, ওকে। পিডিএফটা কি? পিডিএফ দিলে সে পিডিএফ এ সেভ হবে অটোমেটিক, ঠিক আছে। ওকে, ক্যান্সেল দিলাম আমি। আমার দেখানো দরকার আমি যে ছবিটা যেটা আমি পিএনজি তে সেভ দিছি সেটার কি অবস্থা, সেটাকে একটু দেখানো দরকার। আপনারা কি আছেন? জি ভাই, আচ্ছা, আমি ছবিটা ওপেন করছি। কোথাও হুম, কোথায় যাইবেন বলেন? আমি তো কোথাও যাই নাই, আমি গেলে না হয় আপনারা চলে যাবেন। তা অবশ্য ঠিক। খেয়াল করেন আমার ছবিটা চলে আসছে, আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাই। স্টপ প্রেজেন্টিং, প্রেজেন্ট নাও, এ উইন্ডো, ফটোস, শেয়ার, দেখেন ভাই আমরা তো দেখতে পারতেছি না। আসবে তো বাবা, একটু ওয়েট করেন। আসছে।
খেয়াল করছেন, পাইছেন? একটু খেয়াল করেন, আমার এখানে একটা ডট চিহ্ন আছে, দেখছেন? তার মানে কিন্তু সে আর্টবোর্ডের এই বাইরে যেটা ছিল ওইটাও চলে আসছে। এই জন্য সবসময় খেয়াল করবেন যে আপনার আর্টবোর্ডের আশেপাশে কোনো কিছু আছে কিনা। আমি যদি এখন মেইন ফাইলে যাই, দেখেন এই যে দেখেন ডট চিহ্ন আছে, খেয়াল করছেন? তো কিন্তু এই পুরো সাইজকে নিয়ে নিছে। এটাকে আমি ডিলিট দেই, দেখতে পাচ্ছেন? ইলাস্ট্রেটর ফাইলটা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। খেয়াল করেন আমার এটা 66% আছে। আপনি জুম করেন, আরো বেশি জুম করেন। জুম করে দেখেন নিচে আপনার আর্টবোর্ডের বাইরে কোথাও কিছু কোনো ফাঁকা আছে কিনা। এটাকেও দেখেন যে উপরে উপরে মনে হচ্ছে হালকা একটু ফাঁকা আছে, 150%, 200%, 300%-এ যাই, 400%-এ যাই, নাই। ঠিক আছে, দেখে নেবেন। এইখানে আমার একটু আর্টবোর্ডের বাইরে যায় একটু জায়গা আছে, তাই না? এই যে আর্টবোর্ডের বাইরে একটু আছে, এবার ঠিক আছে। হুম, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো আপনাদের কালকে এই যে এই ব্লেন্ড টুল দেখাই দিলে, ব্লেন্ড টুলটা খুবই দরকার। ব্লেন্ড টুলটা অ্যান্ড মেশ টুল, দুইটা টুল দেখাই দেওয়ার পরে এখানে ইফেক্ট যেগুলো আছে এগুলা ক্লিকের কাজ, এগুলা খুবই সহজ ব্যাপার। এগুলো ক্লিক করবেন কাজ করবে, ক্লিক করবেন কাজ করবে, এগুলোতে কোনো ঝুট ঝামেলা নাই। তো আজকে রাতে একটা ব্রিফিং যাবে আপনাদের গ্রুপে, রাতে গ্রুপে একটা ব্রিফিং যাবে। আমরা সামনে যে 5টা লোগো করব, সেই 5টা লোগো কি কি টপিকের উপরে হবে, সেই লোগোগুলোর কালার কিরকম যাবে, সেগুলো মডার্ন নাকি আধুনিক, নাকি রেট্রো নাকি মেট্রো, পপ নাকি রক, এগুলা সবকিছু ওই ব্রিফিং এ থাকবে। আপনাদের কাজ হবে এই ব্রিফিং ফলো করে, সময় থাকবে শনিবার পর্যন্ত, এর ভিতরে লোগোগুলা তৈরি করা উইথ ফন্ট। ফন্ট ছাড়া তো কোনো লোগো হয় না। এবং ফন্টকে কি করে ভাঙবেন চুরবেন সেটা আমি এক দফা দেখাইছি। কালকে ব্লেন্ড করার পরে আর এক দফা ফন্টে আউটলাইন, তারপরে ফন্টের স্ট্রোক লাইন, ফন্টকে কি করে হাইলাইট করা যায়, ফন্টকে কি করে এক্সট্রুড করা যায়, এগুলো কালকে এক দফা দেখাবো। আর ভিজিটিং কার্ডের ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় না যে ভিজিটিং কার্ড এখন আর আপনাদের দেখানোর কোনো কিছু আছে, শেপ বিল্ডার টুল দেখানোর পরে। একটা ভিজিটিং কার্ড হচ্ছে খুবই সহজ কাজ, কিন্তু ছোট স্পেসে ডিজাইন করা সব থেকে কঠিন কাজ। তো ভিজিটিং কার্ডটা আজকে দেখাতে যা চাচ্ছিলাম, তো আজকে আর দেখাবো না, কালকে দেখাবো। আর লোগো লোগো আমি শনিবারের ভিতরে চাই, কালকে ভিজিটিং কার্ড দেখায় ফেলবো। পরশুদিন হচ্ছে আপনাদের পরশুদিন কি বার? শুক্রবার? জি ভাই। না, শুক্রবার তো আপনাদের ক্লাস নেই, শনিবার। তো শনিবারে হচ্ছে আমি আপনাদেরকে ওই কর্পোরেট আইডেন্টিটি লেটার হেড কি করে বানাবেন, ইনভেলপ কি করে বানাবেন, এগুলো দেখাই। এগুলো খুবই সহজ কাজ, কিন্তু এই 3টা গিগের সব থেকে কঠিন কাজ হচ্ছে লোগো। আপনার লোগো যখন 100% ওকে হয়ে যাবে, আপনার ভিজিটিং কার্ড তৈরি করতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, 20 মিনিট। কর্পোরেট আইডেন্টিটি তৈরি করতে সময় লাগবে আধা ঘন্টা, কারণ ওইখানে তো কোনো আহামরি ডিজাইন নেই। ডিজাইনটা হচ্ছে আপনার লোগোতে। আপনি ওইগুলোর সাথে জাস্ট শুধু শেপ তৈরি করে বসাই দিবেন, আপনার কর্পোরেট আইডেন্টিটি শেষ। বাট এই কাজগুলা মূল্যমান বেশি। এটা লোগোর কাজ, আপনি অনেক টাকা লোগোর কাজ আছে। হ্যাঁ, তো আপনাদেরকে কি আমি লোগোর প্রকারভেদ দেখাইছি? দেখাইছেন ভাই। হ্যাঁ,
ফ্ল্যাট ডিজাইন, মিনিমালিস্টিক ডিজাইন কি, রেট্রো ডিজাইন সবগুলাই দেখানো হয়েছে। আপনার ওই ওই জিনিসটা মাথায় রেখে লোগো ডিজাইনটা করতে হবে। তো কালকে আমি আর তো ভাই সবচেয়ে বেশি ভাই ওই কালার কারেকশন একটু ঝামেলা হয়। কালার কারেকশনের ব্যাপারটা হচ্ছে যে আপনার সলিড কালার ইউজ করবেন, কালারে কালকে তো ব্লেন্ডিং দেখাবো, কালারে ব্লেন্ডিং দেখা দিব, আরো ইজি হয়ে যাবে। আর লোগোতে আপনার গ্রেডিয়েন্ট কম ইউজ করা হয়, সলিড কালারটা বেশি ইউজ করা হয়, ঠিক আছে? আর ভাই ক্ষেত্রে আপনার ওই টাইপ আপনার ক্ষেত্রে টাইপ করার ক্ষেত্রে মানে এক্সট্রা কোনো ফন্ট আছে যেগুলো মানে বেশি ব্যবহার করা হয় লোগোতে? দেখেন সারা পৃথিবীর লাখখানেক ফন্ট আছে। আপনি আপনার যে ধরনের ফন্ট দরকার, আচ্ছা একটা জিনিস দেখাবো বলছিলাম, ফন্ট কি করে ইনস্টল করবেন না? পারি, সমস্যা নেই। ফন্ট ইনস্টল করতে পারেন? জি ভাই, আমি 5000-এর মতো ইনস্টল করছি আমার আচ্ছা, এখন আপনি সার্চ দিবেন, আপনি যা সার্চ দিবেন, আমি প্রেজেন্টিংটা অফ করলাম। জি ভাইয়া, ফোনে চার্জও নাই আর ইলেকট্রিসিটিও নাই। আহা, সমস্যা নেই, আমি আর 5-10 মিনিট আসছি। ভাই ভিডিওগুলো যদি দিতেন, ওই যে কালকের ভিডিওটা, আজকের ভিডিওটা। আচ্ছা, পেয়ে যাবেন আজকে সন্ধ্যার পরে। আজকে আপনার ফুল রিটা দেখতে পাইনি, নেট ছিল না। ভাইয়া আমার এখানে নেট চলে গেছিল ভাইয়া, যে গত 7 মিনিটের ভাইয়া কিছু দেখতে পারি নাই। আচ্ছা, কত 7? আচ্ছা আমি ভাই 7 ভাই। আচ্ছা ঠিক আছে, ভিডিও ভাই ভিডিও দিয়ে দিন তাহলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা ওকে, আপনাদের কিন্তু একটা হ্যাঁ পেজেই দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন আমি এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন আমার গুগলটা? জি ভাই। সাপোজ আমি লিখলাম যে পপ, কোথায় লেখা আসে না কেন? হ্যাঁ, পপ ফন্ট ডাউনলোড। পপ আপ ফন্ট, প্রচুর ফন্টের সাইট আছে, আপনার যেখানে যেতে মন চায় আপনি যান, আমি প্রথমটাতেই গেলাম। আপনি এখানে রেট্রো ফন্ট লিখতে পারেন, বা এরকম লিখতে পারেন 2020 ট্রেন্ডি ফন্ট। কোনগুলো 2000 ফন্টে ট্রেন্ডি ফন্ট চালু হয়েছে, কি ধরনের ফন্ট কাজ হয়েছে, 9 টপ 10 ফ্রান্স 99 ডিজাইন। আপনি যান, ফন্টগুলো একটু পড়াশোনা করেন, বিভিন্ন ধরনের ফন্ট নামান, যখন যে কাজ করতে বসবেন ঠিক তার আগেই ফন্টগুলো নামাবেন। আমি আপনাকে আবার বলে দিই, সাপোজ আপনি এখন একটা টেক বেসড লোগো তৈরি করতে বসছেন, আপনি ওই সময় ওই লোগোর জন্যই টেক বেসড ফন্ট নামাবেন। যে আপনি আগে ফন্ট নামাই নিছেন, ওইখান থেকে খুঁজে নিচ্ছেন, ওটা ভাল লাগবে না। যখন যে কাজটা করবেন ঠিক ওই মুহূর্তে ওই কাজের জন্যই ফন্ট সার্চ করা শুরু করবেন এবং ফন্ট নামানো আরম্ভ করবেন। দেখেন এখানে কিছু ফন্টস কই, এই যে পপ আপ ফন্ট রেগুলার, এই যে এটা একটা ফন্ট, বিভিন্ন ফন্ট দেওয়া আছে, এগুলো সবই পপ আপ ফন্ট। এই যে একটা ফন্ট, হ্যাঁ, আপনি সাপোজ বিচ্ছিরি কোনো ফন্ট, ওকে, আপনি এটাকে নামাবেন মনে করেন ব্রিস্টোন ফন্ট, ডাউনলোড নাও ব্রিস্টোন ফন্ট, ওকে, ডাউনলোড করলাম। দেখেন এখানে ডাউনলোড হচ্ছে। এইটা যেখানে ডাউনলোড হবে, আমি মুখে বলছি, নাহলে আমাকে ওই স্ক্রিন শেয়ার করতে হবে, আমি মুখে বলছি কি করতে হবে। ফন্টটা যেখানে নামবে সেখানে যাবেন, যার পরে রাইট বাটনে ফন্টের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেও আপনাকে ইনস্টল অপশন দেখাবে। দুইটাই অপশন আছে, একটা হচ্ছে ইনস্টল, আরেকটা হচ্ছে ইনস্টল ফর অল ইউজার্স। আপনি ইনস্টল ফর অল ইউজার্স এ ক্লিক করবেন। নরমালি ইনস্টল দিলেই আপনার সবকিছুতেই অটোমেটিক ইনস্টল নিয়ে নেবে, ইলাস্ট্রেটর, ফটোশপ সব নিয়ে নেবে। আপনি ইনস্টল ফর অল ইউজার্স দিয়ে দিন, ঠিক আছে? দেন আপনার সব জায়গায় ফোনটা কাজ করে গেল। দ্যাটস ইট, টু মাচ সিম্পল। দেন আপনি এই ফোনটা নেওয়ার পরে আবার ওই যে
ক্রিয়েট আউটলাইন করবেন, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, কার্ভেটর টুল নেবেন, দরকার হলে শেপ বিল্ডার টুল দিয়ে ভাঙাচোরা কথা বলে করবেন, কিন্তু ফন্টকে হুবহু রাখলে ভাল লাগে না, একটু চেঞ্জ করতেই হয়। ঠিক আছে? আর শেপ বিল্ডার টুল দিয়ে কালার শেড, আমি আপনাদেরকে হিউ দেখাইছি, টোন দেখাইছি, কালার শেডিং দেখাইছি। ওই আপনারা দরকার হলে কালার থিওরিটার ভিডিওটা আমি দিছি, ওটা আবার দেখেন। দেখার পরে আপনারা ডিভোলে যান বা বিহান্সে যান, যে ওইখানে কিছু ডিজাইন দেখেন যে কোন কালারের পাশে কোন কালারটা কিভাবে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে কোন কালার থাকলে ফোরগ্রাউন্ডে সে কোন কালার দিচ্ছে। তাহলে আপনারা কালার ম্যাক্সিং বা কালার কম্পোজিশনটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। কারণ হচ্ছে চোখ যা দেখে মস্তিষ্ক তা ধারণ করে। অন্ধের জ্ঞান থাকতে পারে বা গরিমা থাকতে পারে, কিন্তু অন্ধের চাক্ষুষ যে জ্ঞান, সেই জ্ঞান নেই। অন্ধ শুধু ধারণা করতে পারে। তা আমাদের চোখ আর মস্তিষ্কের একটা সম্পর্ক আছে। চোখ যখন যে কালার দেখে, মস্তিষ্ক ওই কালারের মতো করে আপনার সাইকোলজি নিয়ন্ত্রণ করে। আপনাকে যদি টানা 7 দিন একটা অন্ধকার ঘরে রাখা হয়, যে ঘরে লাইট আছে, যে সেই ঘরের পুরো ওয়ালের কালার হচ্ছে ব্ল্যাক, আপনি টানা 7 দিন পরে বাইরে আসার পরে আপনার দুনিয়া সবকিছু ব্ল্যাকই লাগবে। আপনি বিষণ্ণ হয়ে যাবেন, আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। ব্ল্যাক হচ্ছে এরকম একটা ব্যাপার। কালার সাইকোলজি খুব ফ্যাক্ট। আমরা মাঝে মধ্যে কালার সাইকোলজির উপর এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ, করতে হয়। তো আপনারা তো অ্যাকচুয়ালি আপনাদের প্রফেশন তো এটা না, বা আপনাদের জীবন বা যাপন বা যাপিত জীবনও তো এটা না। কেন করবেন তাহলে বলেন? কিন্তু আপনারা আর্নিং করবেন অনলাইনে। যেহেতু অনলাইনে আর্নিং করবেন, তো আপনাদের কোনো জিনিস পুরোপুরি গভীর জানা দরকার নেই। আপনারা যতটুকু দিয়ে আর্ন করা যায়, এবং এটা যেহেতু আপনারা কমার্শিয়াল ডিজাইন করছেন, ব্রোশার ডিজাইন করবেন, লিফলেট ডিজাইন করবেন, ব্যানার ডিজাইন করবেন, ফ্লায়ার ডিজাইন করবেন, লোগো ডিজাইন করবেন, ইটস এ কাইন্ড অফ এ প্রফেশনাল ডিজাইনিং, এবং ইটস নট এ আর্টিস্টিক বা অ্যাস্থেটিক ডিজাইন। সো আপনারা যখন, আপনাদের মাথায় আমি শুধুমাত্র প্রফেশনাল যে তরিকা, হাউ টু হ্যান্ডেল ক্লায়েন্ট, হাউ টু স্যাটিসফাইড ক্লায়েন্ট, এই জিনিসগুলোই আমি আপনাদেরকে শেখাবো বেশি। আই উইল নট গো ফর অ্যাস্থেটিক্স, আর আই উইল নট গো ফর আর্টিস্টিক ওয়ে। সেটা আপনাদের জন্য না। এবং ওই জিনিস 50টা ক্লাসে শেখানোর ব্যাপার না। ওটার জন্য 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের সাধনা দরকার আছে। সেটা আপনারা করতে পারবেন না। আমরা চাই আর্নিং করতে, স্বল্পে অল্পে। হ্যাঁ, সাপোজ এমনও ফ্রিল্যান্সার পাবেন যে কোনো কাজই করে না, সে হচ্ছে শুধুমাত্র ক্লিপিং প্যাক করে, ছবি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ফেলে দেয়, ছবি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ফেলে দেয়, সে আর কোনো কাজ জানে না। সে এই কাজ দিয়েই অনলাইন ইনকাম করতেছে, তার সংসার চালাচ্ছে। সো আপনাকে দুনিয়া সবকিছু শিখে ফেলতে হবে ব্যাপারটা তা না। যেটা আপনি ভালো পারবেন বা যেটা আপনার আয়ত্ত হবে, আপনি ওইটার পিছনেই লেগে থাকবেন। আপনি যদি সবগুলো একসাথে চেষ্টা করেন, আপনি গুলিয়ে ফেলবেন। এই জন্য আমি আপনাদেরকে প্রথমে লোগোতে নিয়েছি। আপনি যে ব্যবসায় করতে চান না কেন, লোগো হচ্ছে মাস্ট বি। এমনও পাবেন কিছুদিন পরে, সাপোজ যারা হচ্ছে কবর দেওয়ার কাজ করে, তাদেরও লোগো থাকবে, এবং আছে। লোগো হচ্ছে আপনার প্রতিষ্ঠান বা আপনার কাজের আইডেন্টিটি, এবং লোগো রিলেটেড কাজ অনলাইন মার্কেটপ্লেসে বেশি। তারপরে ডিজিটাল মার্কেটিং এর জায়গা আসছে, ব্যানার, ফ্লায়ার, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, এই ধরনের গুলা। ওইটা ফটোশপে আপনারা শিখে ফেলবেন। তা আমার টার্গেটই হচ্ছে এটা, ইলাস্ট্রেটরে আপনারা এই জিনিসগুলো ওকে করে ফেলা, ওই যে ব্রোশিয়ার, টেমপ্লেট, বুক কভার ডিজাইন, এগুলো আপনারা পারবেন। কিন্তু বুক কভার ডিজাইন আপনারা করতে পারবেন না। আপনারা পারবেন, ডিজাইনার ওয়ে জেনারেট করতে পারবেন, বাট বুক কভার করতে গেলে তো আপনাকে বই সম্পর্কে ধারণা থাকতে হবে, কি ধরনের ডিজাইন যায় এগুলো ধারণা থাকতে হবে, এগুলো তো আপনাদের নাই। বা নকশা কি হইতে পারে, বা বইটা কিসের উপরে, কিছু ব্যাপার স্যাপার আছে এখানে। হ্যাঁ,
তো ডিজাইন করার পিছনে, কমার্শিয়াল ডিজাইনের পিছনে কোনো অ্যাস্থেটিক্স কোনো ব্যাপার স্যাপার নেই, আপনারা ইজিলি করতে পারবেন। আপনাকে বলা হলো একটা রেস্টুরেন্টের ক্যাটালগ তৈরি করে দিতে, টু মাচ ইজি। আপনি খাবার বসাবেন বামে ডানে, ফন্ট বসাবেন, ইটস ওকে ফাইন। কিন্তু যদি বলা হয় যে একটা রেস্টুরেন্টের পোর্টফোলিও তৈরি করে দিতে, ইটস নট দ্য টাস্ক অফ ইউ। হুম, তো এটাই আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন কমার্শিয়াল জায়গাতে কাজ করার। কমার্শিয়াল যে অ্যাসপেক্ট, কমার্শিয়াল যে কাজের যে ব্যাপ্তি, সেই জায়গাগুলোতে আমি আপনাদেরকে স্ট্রং তৈরি করব, মানে স্ট্রং করার চেষ্টা করব। এবং আশা করি যে আগামী 10টা ক্লাসের ভিতরে আপনারা কেউ হয়তো অনলাইনে ইনকামও করা আরম্ভ করতে পারেন। হুম, তো ঠিক আছে, সবাই লেগে থাকবেন এবং প্র্যাকটিস করবেন। আর একটা ব্যাপার, রাত জাগতে হবে। কিছু পেতে গেলে কিছু বিসর্জন দিতে হয়, এটা জগতের নিয়ম। জগৎ কোনো কিছু আপনাকে বিনামূল্যে দেয় না। ইভেন স্বয়ং সৃষ্টিকর্তাও আপনাকে কোনো কিছু বিনামূল্যে দেয় না। স্বয়ং সৃষ্টিকর্তাকেও পুজো করতে হয়, তার ইবাদত করতে হয়, দেন আপনি তার কাছ থেকে কিছু পেতে পারেন। জগৎ কি করে? জগৎ বিনিময় কোথায় চলে? আপনি পরিশ্রম করবেন, পরিশ্রমের ফল পাবেন। আপনি অলস থাকলে অলসেরও ফল আছে। জগৎ সবকিছু ফল মেনটেন করে চলে, প্লাস মাইনাস মেনটেন করে চলে। আর কেন অনলাইনে রাতে জাগতে হবে? কারণ হচ্ছে ওদের সাথে আমাদের সময় ডিফারেন্ট আছে, 6 ঘন্টা 8 ঘন্টা, কোথাও কোথাও একদিনের সময় ডিফারেন্ট। ওরা যখন জেগে থাকে আমাদের তখন ঘুমানোর সময়। সো আপনাকে অনলাইনে যদি ভালো কিছু করতে হয়, অবশ্যই রাত জায়গা প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রথম কষ্ট হবে, আর আপনারা, আমি জানি এমনিতেই আপনারা রাত 12টা 1টা 2টা ছাড়া ঘুমান না। সেক্ষেত্রে আরো 2 ঘন্টা বাড়তি জেগে থাকবেন, ভোর 4টা 4:30 পর্যন্ত জেগে একবারে ঘুমায় পড়বেন। এটা পুরুষ মানুষের দিনে 4-5 ঘন্টা বেশি ঘুমিয়ে দরকার হওয়ার কথা না। আর ঘুমানোর নিয়ম হচ্ছে একটা না, ভেঙে ভেঙে। এখন 1 ঘন্টা ঘুমাইছি, একটু পরে আবার 2 ঘন্টা ঘুমাইছি, একটু পরে আবার 1 ঘন্টা ঘুমাইছি, কাজ করছি রেস্ট নিচ্ছি, কাজ করছি রেস্ট নিচ্ছি। দিস ইজ দ্য প্রপার, এটাই কিন্তু সনাতন নিয়ম। আগেকার মানুষ তারা এইভাবে জীবনযাপন করতেন আর কি। তা আমরা তো এখন অনেক ফাস্ট জীবনযাপন করি, ঘুম দিছি তো দিছি মাশাআল্লাহ 3 দিন। ওকে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যেগুলো দেখাইছি সেগুলোর উপরে বেসমেন্ট করে। ভাইয়া সেভ করাটা একটু আরেকবার দেখাই দেন, প্যাকেজিং। প্যাকেজিং, ওকে। কিছুই না, ফাইলে যাবেন, প্যাকেজ, ডকুমেন্ট মাস্ট বি সেভ বিফোর কন্টিনিউ। এই ডকুমেন্টটাকে সেভ করে নেবেন, ক্যান্সেল তো আপনাকে একটা কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করে নেবেন। ভাই স্ক্রিনটা একটু শেয়ার করে নেন। কোশ্চেনটা কে করলেন আমাকে? ভাই আমি জাহাঙ্গীর আলম। স্ক্রিন মেইন ফাইলটাকে একটা সেভ দিয়ে রাখবেন, কন্ট্রোল এস, সেভ, সেভ হলো। ফাইলে যায়, কোথায়, প্যাকেজ, দেখেন ডায়লগ বক্স আসবে, কপি লিঙ্কস, কালেক্ট লিঙ্কস ইন সেপারেট ফোল্ডার। মানে আপনার একটা ফোল্ডার তৈরি করবে। আপনি যদি কোনো ইমেজ, ধরেন আপনি পয়লা বৈশাখে ডিজাইন করতে বসছেন, আপনি ইলিশ মাছের ছবি নিয়ে আসছেন, ছবি তো আপনি নেট থেকে নামাইছেন, ডিজাইন করলেন, ক্লায়েন্টকে পাঠালেন, ক্লায়েন্ট ইলাস্ট্রেটর ওপেন করলো, কি ইলিশ মাছের ছবি নাই। কারণ ইলাস্ট্রেটর তখন ওই লিঙ্ক ফাইলটাকে তার পিসিতে খুঁজে পায় না, যার কারণে আমরা প্যাকেজ ভাবে পাঠাই দিই। প্যাকেজে কি কি থাকে? ওই একই ফোল্ডারের ভিতরে আপনার ছবি থাকবে, ছবি লিঙ্ক ফাইল থাকবে, ফন্ট, অনেক সময় আপনার ফন্ট মিসিং হয়ে যায়। কেউ আমাকে পাঠাইছে ফন্ট মিসিং, মানে অরিজিনাল ফন্ট মিসিং, তখন সে কি করে ওই একই প্যাকেজের ভিতরে ফন্টটাও দিয়ে দেয়। দেন আপনি যে প্যাকেজ ক্রিয়েট করবেন, একটা ফোল্ডারের ভিতরে সমস্ত কিছু আপনার সেভ হয়ে যাবে। ক্লিয়ার? এটাই হচ্ছে, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া ঠিক আছে। আমি তো দেখাইছি পিডিএফ কি করে করবেন, জেপেগ কি করে করবেন, পিএনজি কি করে করবেন, সেভ ফর ওয়েব দেখাইছি, ইপিএস দেখাইছি। ইপিএস হচ্ছে প্রিন্টের জন্য,
ইপিএস হচ্ছে প্রিন্টের জন্য, মানে আপনি যখন প্রিন্টের ফাইল পাঠাবেন ইপিএস করে পাঠাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। করেন ভাই আমরা পোর্টফোলিও যখন আপডেট করব ভাই ওইটার মধ্যে কিভাবে আমরা ওগুলো রাখবো, পিএনজি আকারে না কিভাবে? আমি তো এখনো পোর্টফোলিওতে যাইনি। আচ্ছা আপনি আপনার কি কিছু কাজ করা আছে? না ভাই না, কাজ করতে থাকেন। তারপরে বলে দেই আপনাকে, জুয়েল ভাই আপনি তো ঢুকে ডিস্টার্ব করা শুরু করছেন, মিউট করেন। আচ্ছা, নিয়ম হচ্ছে আপনার ওইখানে কিন্তু আপনার মেইন ফাইল আপলোড করা যায় না, আপনাকে ইমেজ ফাইল আপলোড করতে হয় বা পিক্সেল ফাইল আপলোড করতে হয়। তো সেক্ষেত্রে আপনি আপলোড করতে পারবেন 3 ধরনের ফাইল, জেপেগ, পিএনজি এবং পিডিএফ। এবং একই ধরনের ইমেজ, মানে একই ধরনের ফরম্যাটের ইমেজ আপনি 3টার বেশি আপলোড করতে পারবেন না। সাপোজ আপনি জেপেগ 3টা আপলোড দিয়ে ফেলছেন, তাহলে বাদ বাকি 3টা হবে পিডিএফ বা পিএনজি, এইভাবে আপলোড করতে হবে। আর কিছু কোশ্চেন, কিছু কিছু ব্যাপার একটু সাধারণভাবেও করতে হয়, কারণ আমি আপনাদেরকে প্রোফাইল, কিছু কিছু প্রোফাইল দেখাইছি, কিছু কিছু প্রোফাইলের পোর্টফোলিও দেখাইছি। আপনি কি কোনো পোর্টফোলিওতে পাইছেন যেখানে এআই ফাইল আপলোড করা বা পিএইচডি ফাইল আপলোড করা? আপনি যখন কোনো ক্লায়েন্টকে যখন আপনার কাজগুলো দেখান, আপনি কি এআই ফাইল দেখান? অবশ্যই আপনি আপনার জেপেগ বা পিএনজি ফাইলই দেখান। ইভেন আপনারা বিহান্সে গেছেন, রিভিউলে গেছেন, কোথাও এআই ফাইল পাইছেন, পিএইচডি ফাইল পাইছেন? অসম্ভব। একটা এআই ফাইল হয় 7 MB, 8 MB, 10 MB, 20 MB হইতে পারে, সেটা তো নেটে আপলোড করা পসিবল। এবং আপনার ওই সাইটগুলো তো আপনার এত ভারী ভারী ফাইল আপলোড করার জন্য বসে নাই তারা। অবশ্যই জেপেগ এবং পিএনজি এবং পিডিএফ, এই 3 ফরমেশনেই থাকবেন। আর কোনো কোশ্চেন কারো? আবির ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন আছে। আবির ভাই, হ্যাঁ ভাই। আপনার এই আবির ভাইয়ের পরে ফিউমসটা কি আসলে? হ্যাঁ ভাইয়া। আপনার এই আবির ভাইয়ের পরে ফিউমসটা কি আসলে? মানে এই যে ও আবির ভাই ফিল্মস ভাই, এটা একটা ইউটিউব চ্যানেল আছে তো এই জিমেল দিয়ে এর জন্য। আচ্ছা বলেন তো দেখি আপনার ইউটিউব চ্যানেল কোনটা, আমি সার্চ দেই। আবির ভাই ফিল্মস, এইটাই। আচ্ছা তো দেখি, যেহেতু উই হ্যাভ দ্য টাইম, আপনি একটা ইউটিউব চ্যানেল চালান, খুবই ভালো। আপনার সাবস্ক্রিপশন ভিউ কেমন? এই ভাই বেশি না, শুরু করছি তো মাত্র। আচ্ছা আপনার আমরা ঢুকলেই বুঝলাম। গ্রোথটা ঢুকলেই বুঝবেন। নেট খুব স্লো, মানে কালকে থেকে কাটাছেড়া করতেছে, বুঝছেন? ও এই জন্যই অবস্থা। আমি সার্চ করে ফেলি আবির ভাই ফিল্মস। ভাইয়া সার্চ করতে করতে আমি একটা কোশ্চেন করি। ভাই পেয়ে গেছি আবির ভাইয়ের ফিল্মেরই। ভাইয়া ওই কালকে ফ্রিল্যান্সে একটা কন্টেস্ট দেখতেছিলাম আমি, রাতে তো 2 ঘন্টা ছিল, তো হঠাৎ আজকে ওই কন্টেস্টে আমি ঢুকে দেখি কি পেন্ডিং। ভাই এটা কিসের জন্য? পেন্ডিং বলতে হচ্ছে আপনার যিনি কনস্ট্রাক্ট দিবেন তিনি হয়তো কনস্ট্রাক্টকে উইথড্র করছেন, অথবা পেন্ডিং এ রেখে দিয়েছেন, অথবা তিনি কোনো ডিজাইন পাইছেন সেটা নিয়ে দিয়েছেন। বুঝছেন? এটা আপনার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। হয়তো ক্লায়েন্ট আজকে দিছে, দেওয়ার পরে সে হয়তো আবার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ভিডিও ছাড়ি, প্লেলিস্ট ছাড়ি। এই যে এখানে টিকটক ড্যাডি, মানে আপনি কি ভিডিওতে আছেন? হ্যাঁ। আচ্ছা, টিকটক ড্যাডিটা আমরা ছাড়ি। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? না ভাই। কেন? এই যে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। লজ্জা পাইতেছি। আমরা টিকটক করি। ভাইয়া দেখা যাচ্ছে না। বাবা এটা তো ইউটিউব ভিডিও, আপনারা কি করে দেখবেন?
আচ্ছা, এটা একটা ট্র্যাডিশনাল টিকটক, তার কিছু কিছু ভিডিও এখানে দেওয়া আছে, আপনারা যাবেন, দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ওকে, এটা আবির ভাই ফিল্মস। আপনাদের আর কারো কোনো ফিল্মস আছে নাকি? জীবন ভাইয়ের টিকটক চ্যানেল আছে, তার ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, তো আবির ভাই, আপনি যেহেতু এখন লোগোর কাজ টাজ করতেছেন, এটা আবির ভাই ফিল্মসটাকে আপনি সুন্দর করে ফুটাই নিয়ে আসেন। হ্যাঁ ভাই। হুম, আবির ভাই ফিল্মসটাকে। ওকে ওকে, ভাইয়া। সবাই ভালো থাকেন, আচ্ছা সুস্থ ভাইয়া। থাকেন। আমি কিন্তু আপনার ওই যে আবির ভাই ফিল্মসের প্রমোশন করে দিলাম। ধন্যবাদ ভাইয়া। এখন কিন্তু দেখবেন যে অনেকেই আপনার এটা ঢুকবে, এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যেহেতু আবির ভাই ফিল্মস অনেকের ভিতরে মনে করছে যাই একটু দেখি, একটু ক্লিক করে আসি, এটাই আর কি। ওকে।